নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব পরশুরামের আরেকটি গল্প। পরশুরামের প্রায় সমস্ত গল্পের মতোই এটিও মজার গল্প। এতে ব্যঙ্গের ভাব একটু যেন কম। সত্যি কথা বলতে এই গল্পে আড্ডার মেজাজই সবথেকে বেশি পরিস্ফুট। অবশ্য বিভিন্ন লোকজন যারা আড্ডা মারছেন তাদের মতামতের সংঘর্ষ বেশ উপভোগ্য। এই গল্পের নামকরণ যার নামে, সেই চরিত্রটির গল্পটি যদি আসল গল্প ধরে নিই, তাহলে সেই আসল গল্প আরম্ভের আগে নানা রকম ছোট ছোট উপভোগ্য কথাবার্তা আছে। সেই আসল গল্পটি তুলনামূলকভাবে বেশ ছোট। আসলে পাঠক হিসেবে আমার যা মনে হয়, এই গল্পটি আড্ডা মারারই গল্প, এবং আড্ডা মারতে মারতে একজনের গল্পের উপরে তুরুপের তাস চড়িয়ে আরেকজনের গল্প বলে বাজিমাত করার গল্প। আরম্ভ করছি পাঠ। পরশুরামের গল্প, জটাধর বক্সী। নূতন দিল্লির গোল মার্কেটের পিছনে কুচা চমকিরাম নামে একটি গলি আছে। এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এখানে চা, বিস্কুট, সস্তা কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। তামাকের ব্যবস্থা আর গোটাকতক হুঁকোও আছে। 2-1 মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন, তাঁদের অনেকে কালীবাবুর দোকানে চা খেতে আসেন। সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডা বসে। পৌষ মাস পড়েছে, সন্ধ্যা 6:30। বাইরে খুব ঠান্ডা, কিন্তু কালীবাবুর টি ক্যাবিন বেশ গরম। ঘরটি ছোট, একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন পিপাসু ঘেঁষাঘেঁষি করে বসেছেন। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতর ঝাপসা হয়ে গেছে। রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন। এর বয়স প্রায় 65। মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন, 10 বছর হলো অবসর নিয়েছেন। 2 ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে, সেজন্য রামতারণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইনি একজন সবজান্তা লোক। কথা বলতে আরম্ভ করলে থামতে চান না, অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না। চায়ের আড্ডার সবাই এঁকে উপাধি দিয়েছে বিরাট ছেঁদা, অর্থাৎ দ্য গ্রেট বোর। রামতারণ বলছিলেন, আরে না না, তোমাদের ধারণা একেবারে ভুল। ভূত আর প্রেত স্বতন্ত্র জীব, আমি বুঝিয়ে দিচ্ছি শোনো। মৃত্যুর পর মানুষ যতদিন বায়ু ভূত নিরালম্বনের আশ্রয় হয়ে থাকে, অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে, ততদিন সে প্রেত। কিন্তু স্কুলমাস্টার কপিল গুপ্ত বললেন, অর্থাৎ পরলোকের ভ্যাগাবন্ডরাই প্রেত। বক্তৃতায় বাধা পাওয়ায় রামতারণ বিরক্ত হয়ে বললেন, ফাজলামি রাখো, যা বলছি শুনে যাও। মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না, আবার জন্মায়। ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। কিন্তু যারা ভূত, তারা চিরকালই ভূত। কপিলগুপ্ত আবার বললেন, বুঝেছি, যেমন গাজনের সন্ন্যাসী আর লোটা চিমটা কম্বলধারী 12 মেশে সন্ন্যাসী। চুপ করো না। মরা মানুষের আত্মা হলো প্রেত, বিলিতি গোষ্ঠ প্রেত। কিন্তু পিশাচ আর পল্টারগাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা। তারা নাকে কথা কয়, ভয়ে দেখায়, ঘাড় মটকায়, নানা রকম উপদ্রব করে। কিন্তু প্রেত সেরকম নয়। জীবদ্দশায় যার যেমন স্বভাব, প্রেত হলেও তাই থাকে। তবে চলিত কথায় প্রেতকেও লোকে ভূত বলে। এই সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করলেন। বয়স আন্দাজ 45, 6 ফুট লম্বা, মজবুত গড়ন, মোচড় দেওয়া মোটা কাইজারি গোঁফ। গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, পরনে ইজার আছে কি ধুতি আছে বোঝা যায় না, মাথায় পাগড়ির মতো বাঁধা কমফর্টার। আগন্তুক ঘরে এসে বাজখাঁই গলায় বললেন, নমস্কার মশাইরা, এখানে আপনাদের সঙ্গে বসে একটু চা খেতে পারি কি?
কয়েকজন একসঙ্গে উত্তর দিলেন, বিলক্ষণ, চা খাবেন তার আবার কথা কি, এ তো চায়েরই দোকান। ওহে কালীবাবু, এই ভদ্রলোককে চা দাও। আপনাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছেন বুঝি? নতুন নয়, দিল্লি আমার খুব চেনা জায়গা, তবে সম্প্রতি বহু কাল পরে এসেছি। পুরনো দিল্লির কেউ কেউ এখনো হয়তো আমার নাম মনে রেখেছেন, জটাধর বক্সী। ও ম্যানেজার মশাই, দয়া করে আমাকে বেশ বড় এক পেয়ালা চা দিন, খুব গরম আর কড়া। একটা মোটা বর্মা চুরুট, 10 খিলি পান, এক ধেবড়া চুন আর অনেকখানি দোক্তাও দেবেন। হ্যাঁ, তারপর ভূত প্রেতের কি যেন কথা হচ্ছিল আপনাদের, আমি একটু শুনতে পাই কি? এসব কথায় আমার খুব আগ্রহ আছে। একজন উৎসুক নতুন শ্রোতা পেয়ে রামতারণবাবু খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনবেন বই কি। বলছিলুম, ভূত আর প্রেত আসলে আলাদা জীব, তবে সাধারণ লোকে তফাৎ করে না। বাদশাহী আর ব্রিটিশ জমানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত, কিন্তু এখনকার এই সেকুলার ভারতে তারা ফৌত হয়ে যাচ্ছে। গুরু মহারাজ, পানি মহারাজ, রাজ জ্যোতিষী, নেপাল বাবা ইত্যাদির উপর লোকের ভক্তি খুব বেড়েছে বটে, কিন্তু ভূত প্রেতের উপর আস্থা কমে গেছে। সেজন্য তাদের দেখা পাওয়া এখন কঠিন। কপিলগুপ্ত বললেন, বিশ্বাসে মিলয় ভূত, তর্কে বহুদূর। জটাধর বক্সী বললেন, ঠিক কথা, কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসীকেও দেখা দেয়। যদি অনুমতি দেন তো আমি কিছু বলি। রামতারণবাবু ভ্রু কুঁচকে বললেন, আপনি ভূতের কি জানেন? গেল বছর যখন চাঁদনি চকের ঘড়িটা পড়ে গেল, 3-4 জন এক বাক্যে বললেন, মুখুজ্জেমশাই, দয়া করে আপনি একটু থামুন, এঁকে বলতে দিন। জটাধর বক্সী বলতে লাগলেন, বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচণ্ড ভূতের উৎপাত হয়েছিল। আমাদের ভারতচন্দ্র রায় গুণাকর তার চমৎকার বৃত্তান্ত লিখেছেন। ভবানন্দ মজুমদারের ইষ্টদেবীকে জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন। প্রভুর আশকারা পেয়ে বাদশাহী সিপাহীরা ভবানন্দকে বললে, अरे रे हिंदुर पूत, देखलाओ कहाँ भूत, नहीं तुझे करूंगा दो टोक, ना हो सुन्नत देके कलमा पढ़ाओ लेके, জাতি লেউ খেলা একে থুক। তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন। ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ভূত সেনা পাঠালেন, তারা দিল্লি আক্রমণ করলে। ডাকিনী যোগিনী শাঁখিনী পেতিনী গুজ্জক দানব দানা, ভৈরব রাক্ষস বক্ষস খক্ষস সমরে দিলে কেহানা। লপটে ঝপটে দপটে রবটে ঝড় বহে খরতর, লপ লপ লম্ফে ঝপ ঝপ ঝম্ফে দিল্লি কাঁপে থর থর। তা থই হো হো হই হই ভৈরব ভৈরবী নাচে, অট্ট অট্ট হাসে গটমট ভাসে মত্ত পিশাচি পিশাচে। অবশেষে বেগতিকে দেখে বাদশাহ ভবানন্দের শরণাপন্ন হলেন, বিস্তর ধন দৌলত খেলাত আর রাজগীর ফরমান দিয়ে তাঁকে খুশি করলেন। তখন ভূতের উৎপাত থামল। সেকালের তুলনায় আজকাল ভূত প্রেত কিঞ্চিত দুর্লভ হয়েছে বটে, কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায়। কপিলগুপ্ত বললেন, মুখুজ্জেমশাই, আপনি তো প্রাচীন লোক, বহুকাল দিল্লিতে আছেন, ভূতের সঙ্গে কখনো আপনার মোলাকাত হয়েছিল? রামতারণ বললেন, আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমাদের মতন অখাদ্য খাই না, নিত্য সন্ধান করি। ভূতের সাধ্য নেই যে আমার কাছে ঘেঁষে। কপিলগুপ্ত বললেন, আচ্ছা জটাধরবাবু, আপনাকে তো একজন চৌকস লোক বলে মনে হচ্ছে, আপনি ভূত দেখেছেন? জটাধর বললেন, নিরন্তর দেখছি, ভূত দেখা অতি সহজ। বলেন কি? দয়া করে আমাদের দেখান না। রামতারণ বললেন, ওসব বুজরুকি আমার কাছে চলবে না। ভূত প্রেত মানি বটে, একলা অন্ধকারে ভয়ও পাই, কিন্তু জটাধর কি ঘটাধরবাবু ভূত দেখাতে পারেন এ কথা বিশ্বাস করি না। কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি, ম্যাজিকওয়ালাদের জোচ্চুরিও আমার জানা আছে। অট্টহাস্য করে জটাধর বললেন, যদি আপনাকে ভূত দেখাই? দেখাবেন বললেই হলো। কবে দেখাবেন, কোথায় দেখাবেন, কখন দেখাবেন? আজই, এখানেই, এখনই দেখাতে পারি। কপিলগুপ্ত বললেন, দেখিয়ে ফেলুন মশাই, আর দেরি করবেন না, আমাদের বাড়ি ফেরবার সময় হলো। কিন্তু কি দেখাবেন, ভূত না প্রেত? রামতারণবাবু প্রতিবাদ সইতে পারেন না, চটে গিয়ে বললেন, বেশ, এখনই দেখান, ভূত প্রেত ব্রহ্মদত্তী শাঁকচুন্নি যা পারেন। আমি বাজি রাখছি যে আপনি পারবেন না, শুধু ধাপ্পা দিচ্ছেন। ভূত দেখানো আপনার সাধ্য নয়। জটাধর বললেন, আপনার চ্যালেঞ্জ মেনে নিলুম। মোটা টাকা বাজি রাখতে চাই না, কারণ আপনি নিশ্চয়ই হারবেন। ছাপোষা পেনশনভোগী বুড়ো মানুষ, আপনার ক্ষতি করবার ইচ্ছে নেই। এই বাজি রাখা যাক যে ভূত যদি দেখাতে পারি
তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন, আর যদি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব। রাজি আছেন? আপনারা সবাই কি বলেন? সবাই বললেন, খুব ভালো প্রস্তাব, ভেরি ফেয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মা চুরুটের উগ্র ধোঁয়া উদ্গীরণ করতে করতে জটাধর বক্সী বলতে লাগলেন, 1941 সালের কথা। তখন আমি বর্মায়, জেনারেল সিটওয়েলের স্যাপার্স অ্যান্ড মাইনার্সের দলে সিনিয়র হাবিলদার আমিন। বর্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো। আমার ওপরওয়ালা অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট। রামতারণবাবু বললেন, ওসব বাজে কথা কি বলছেন? আপনার চাকরির বৃত্তান্ত আমরা শুনতে চাই না। ভূত দেখাতে পারেন তো দেখান। দুই হাত নেড়ে আশ্বাস দিয়ে জটাধর বললেন, ব্যস্ত হবেন না স্যার, আমার কথাটি শেষ হওয়া মাত্র ভূত দেখতে পাবেন। তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে। তাদের আর এক দল থাইল্যান্ডের ভেতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে। আমাদের সার্ভে পার্টি সে সময় শান স্টেটের উত্তরে কাজ করছিল। দলটি খুব ছোট, ক্যাপ্টেন ব্যাবিট, আমি, 5 জন গোর্খা সেপাই, 5 জন বর্মী কুলি, একটা জিপ, আর আমাদের তাঁবু, রসদ, থিওডোলাইট, লেভেল চেন, ঝান্ডা ইত্যাদি বইবার জন্য 4টে খচ্চর। আমরা যেখানে ছাউনি করেছিলুম সে জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা, মানুষের বাস নেই। বাঘ, ভালুক, ঘোড়ার প্রভৃতি জানোয়ারের খুব উপদ্রব। বন্দুক দিয়ে মারা বারণ, পাছে শত্রুরা টের পায়। ব্যাবিট সাহেবের সঙ্গে 1 টিন স্ট্রিকনিনের বড়ি ছিল, জিলাটিন দিয়ে মোড়া, পেটে গেলে 3 মিনিটের মধ্যে গলে যায়। মাংসের টুকরোর সঙ্গে সেই বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো, রোজই 2-4টে জানোয়ার মারা পড়ত। একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের 20 মাইলের মধ্যে এসে পড়েছে। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, ওহে বক্সি, শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চলো, আর সবাই ক্যাম্পেই থাকুক। চিয়াং কাইশেক আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনান থেকে পাঠিয়েছেন, আজ তাদের এখানে পৌঁছবার কথা। দেখতে হবে তাদের কোনো পাত্তা মেলে কিনা। আমরা দুজনে উত্তর পূর্ব দিকে 4-5 মাইল হেঁটে চললুম। সামনে একটা নিবিড় জঙ্গল, তার ওধারে একটা ছোট পাহাড়। সাহেব বললেন, ওই পাহাড়ের ওপর উঠে দূরবীন দিয়ে চারিদিক দেখতে হবে। আমরা জঙ্গলে ঢুকলুম, সঙ্গে সঙ্গে 50 জাপানি আমাদের ঘিরে ফেললে। রামতারণবাবু অধীর হয়ে বললেন, ও হে বক্সি, তুমি তো কেবলই বক বক করে চলেছ। শেষকালে হয়তো বলবে যে তুমি নিজেই একটি জাপানি ভূত দেখেছিলে। সেটি চলবে না বাপু, তোমার দেখা ভূত মানব না। জটাধর বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আর একটু পরেই আপনারা সবাই স্বচক্ষে ভূত দেখবেন। তারপর শুনুন। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, বক্সি, আত্মরক্ষার কোনো উপায় নেই, হাত তুলে সারেন্ডার করো। আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এলো। এমন রোগা হাড্ডিসার পল্টন কোথাও দেখিনি। তাদের 3-4 জন আমাদের গাল, কাঁধ, হাত পা টিপে টিপে দেখতে লাগলো, একজন সাহেবের কাঁধে কামড়ে দিলে, আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল। ব্যাবিট সাহেব একটু আধটু জাপানি ভাষা বুঝতেন। জিজ্ঞাসা করলুম, এদের মতলব কি? সাহেব বললেন, মাই পোর বক্সি, বুঝতে পারছো না? এদের ভাঁড়ার শূন্য। রসদ যা আসছিল শান ডাকাতরা লুট করে নিয়েছে। 7 দিন উপোস করে আছে, খিদে পেট জ্বলছে। তারপর দেখলুম ওদের কয়েকজন একটা উনুন বানিয়ে আগুন জ্বেলেছে, তার উপর মস্ত একটা ডেকচি চাপিয়েছে। টি ক্যাবিনে যারা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বীরেশ্বর সিংহি একটু বেশি ভীতু। ইনি শিউরে উঠে বললেন, এই সময় চীনা পল্টন এসে পড়ল বুঝি? জটাধর বললেন, কোথায় পল্টন? 4 জন জাপানি এগিয়ে এলো, 2 জনের হাতে দড়ি আর 2 জনের হাতে তলোয়ার। সাহেব বললেন, বক্সি, এই 4টে বড়ি এখনই গিলে ফেলো। আমি বললুম, আগে থাকতেই বিষ খেয়ে মরবো কেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সাহেব ধমক দিয়ে বললেন, যা বলছি তাই করো, আমি তোমার কমান্ডিং অফিসার, অবাধ্য হলে কোর্ট মার্শালে পড়বে। কি আর করা যায়, বড়ি 4টে গিলে ফেললুম, সাহেবও গিললেন। বীরেশ্বর সিংহি আঁতকে উঠে বললেন, হ্যাঁ, বিষ খেলেন? তারপর চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বার করে ফেললে বুঝি? চীনা ফৌজ 1 ঘন্টা পরে এসেছিল। আমাদের যা হলো শুনুন। 2টো জাপানি আমাদের হাত পা বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিলে, আর 2টো জাপানি তলোয়ার দিয়ে ঘ্যাঁচ। বীরেশ্বরবাবু মাথা চাপড়ে চিৎকার করে বললেন, ওরে বাপ রে বাপ! হ্যাঁ মশাই, তলোয়ারের চোপ দিয়ে ঘ্যাঁচ করে আমাদের মুন্ডু কেটে ফেললে।
রামতারণবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, তবে বেঁচে আছেন কি করে? বজ্রগম্ভীর স্বরে জটাধর বক্সী বললেন, কে বললে বেঁচে আছি? আপনার হুকুমে বাঁচতে হবে নাকি? আমাদের কেটে টুকরো টুকরো করলে, ডেকচিতে সেদ্ধ করলে, চেটে পুটে খেয়ে ফেললে, খিদের চোটে স্ট্রিকনিনের তেতো টেরই পেলে না। তারপর 3 মিনিটের মধ্যে সবকটা জাপানি কনভালশন হয়ে পটপট করে মরে গেল। ক্যাপ্টেন ব্যাবিটের মতো বিচক্ষণ অফিসার দেখা যায় না মশাই, আশ্চর্য দূরদৃষ্টি। আচ্ছা, আপনারা বসুন, আমি এখন চললুম। ও কালীবাবু, আমার বিলটা রামতারণবাবুই শোধ করবেন। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।